সমিতির প্রতিষ্ঠার এটা হচ্ছে ৭৯তম বর্ষ। গণমুক্তি পরিষদ তার প্রতিষ্ঠার ৭৫তম বর্ষ, দুটোকে একসাথে মিলিয়ে, কারণ জনশিক্ষা সমিতি থেকে গণমুক্তি পরিষদকে আলাদা করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। ঐতিহাসিক কারণেই আষ্টে পৃষ্ঠে এটা যুক্ত। এই দুটোকে একসাথে করে যে অনুষ্ঠানের আয়োজন এখানে হয়েছে, আমি উদ্যোক্তাদের এই কর্মসূচি রাজ্যব্যাপী একটা দীর্ঘ সময়ের জন্য তৈরি করে যেভাবে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আজকে হচ্ছে তার শুরুয়াত, তার জন্য নেতৃত্বকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনছিলেন, দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন, সময় আমি বেশি নেব না। কিন্তু জনশিক্ষা সমিতির ভিত্তিপ্রস্তর যারা স্থাপন করেছিলেন, প্রথম সভাপতি সুধন্যা দেববর্মা, সম্পাদক হেমন্ত দেববর্মা এবং সহসভাপতি দশরথ দেববর্মা, তারা সহ 11 জন প্রথম কমিটি তৈরি করে তারা যাত্রা শুরু করেছিলেন। পথ প্রদর্শকের ভূমিকা তারা গ্রহণ করেছিলেন। আজকের দিনে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের যে স্মৃতি, সংগ্রামী জীবন, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদেরই একটা অংশ দশরথ দেব, হেমন্ত দেববর্মা, সুধন্যা দেববর্মা, তাদের নেতৃত্বে পরবর্তী সময়ে 3 বছরের ব্যবধানে গণমুক্তি পরিষদ তৈরি হয়। স্বাভাবিক কারণে তারা যেমন আছেন, গণমুক্তি পরিষদ গড়ে তোলবার ক্ষেত্রে প্রথম সময়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তাদের প্রায় কেউই এখন জীবিত নেই। তাদের স্মৃতিও শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। তাদের ধারাকে অব্যাহত রাখবার জন্য সে সংগ্রামে যারা ভূমিকা নিয়েছিলেন, তাদের কেউ কেউ আজকে আমাদের মধ্যে আছেন, আমি আগে উল্লেখ করেছি, তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। এটা বাদ দিয়ে ইতিহাসকে স্মরণ করা কিন্তু কঠিন। গভীরে গেলে পর শুরু থেকে আজ অব্দি এই 80 বছরের যে অভিজ্ঞতা ত্রিপুরার মাটিতে, এটা হচ্ছে ধারাবাহিক কঠোর সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস শুধু শিক্ষা, শুধু সমৃদ্ধ গণতন্ত্র, শুধু সমাজ সংস্কার, এই 3টা স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ ছিল মনে করলে কিন্তু ঠিক হবে না। শুনছিলেন আমার আগের বক্তারা দীর্ঘ সময় নিয়ে নানা তথ্য উপস্থিত করে আপনাদের সঙ্গে বুঝিয়ে বলবার চেষ্টা করেছেন। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত ছিল, ধারাবাহিকভাবে এই যে প্রয়াস, এই প্রয়াসকে প্রতিহত করবার জন্য শুরু থেকেই প্রতিক্রিয়াশীল দিক থেকে যারা জনস্বার্থ বিরোধী, অবিরাম বিভ্রান্তি তৈরি করা, বিপদগামী করা, এই আন্দোলন যাতে সংহত হতে না পারে, তার জন্যে নানা প্রশ্ন উপস্থিত করে তাদের যে শোষণ ভিত্তিক ব্যবস্থাটা, এটাকে টিকিয়ে রাখা, তার বিরুদ্ধে যে লড়াই, এটাকে দুর্বল করা, সংহত হতে যেতে না পারে, তার প্রয়াস কিন্তু তারা অব্যাহত রেখেছে। এই যে প্রয়াস, এটার বিরুদ্ধে গণমুক্তি পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে, যেটাকে আমরা বলছি মতাদর্শের সংগ্রাম। এই জায়গাটাকে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, কোথাও কোথাও বর্ণের কথা বলে, গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ঐক্য, সেটা যাতে দাঁড়া বাঁধতে না পারে, বিভাজন তৈরি করার চেষ্টা করছে।
এটার বিরুদ্ধে মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, লড়াই যখন থামাতে পারছে না, তখন লড়াই করার যে গণতান্ত্রিক অধিকার সংবিধান স্বীকৃত সে অধিকারগুলোর উপর আক্রমণ করছে। নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধানের যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ধর্মনিরপেক্ষতা, ধর্ম যার যার স্বাধীনতা আছে, সে কোন ধর্ম করবে করবে না। বাবা সাহেব আম্বেদকর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে হিন্দুই তো ছিলেন, তিনি যে ধর্ম পরিত্যাগ করে তার সঙ্গে দলবদ্ধ মানুষ নিয়ে বুদ্ধ ধর্ম তিনি আশ্রয় নিয়েছিলেন। ব্রিটিশ কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। একটা সময়ে আমাদের সংবিধানের যে ভাবনা চিন্তা, তার চেতনার যে বহিঃপ্রকাশ, এটাকে সংহত রূপ দেওয়ার জন্য সংবিধানের মুখবন্ধ, এটার মধ্যে এই প্রসঙ্গটাও কিন্তু যুক্ত হয়েছিল। এটার উপর আক্রমণ আসছে, সংবিধানের উপরই আক্রমণ আসছে। যে ভোটের মাধ্যমে সরকার তৈরি হয়, এই ভোটটা যারা করেন, নির্বাচন কমিশন, এই সংবিধান তাকে স্বাতন্ত্র্য দিয়েছে, এটাকে বগল দেওয়া করছে। ইতিমধ্যে অনেক লেখালেখি বেরিয়েছে, বক্তৃতা আপনারা শুনেছেন, আমি বলে সময় নিচ্ছে না। এটাও এখন শাসক দল, এই মুহূর্তে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বগল দেওয়া করেছেন। 3 জন মেম্বার প্রধানমন্ত্রী থাকবেন, তার পছন্দের একজন তার মন্ত্রিসভার সদস্য থাকবেন, আর বিরোধী দলের নেতা থাকবেন। যে তিনি তো 2 তারাই, এটাও বগল দেওয়া করলেন। ভোটটা নিয়েই হচ্ছে না, তারপরেও যা কিছু এদিক সেদিক করার চেষ্টা করে এটাও যাতে করতে না পারে, এটাকেও বগল দেওয়া করছে। শেষ বিচারের জন্য মানুষ যে বিচার ছাড়া যায়, তার যে স্বাতন্ত্র অস্তিত্ব, তাকে রক্ষা করবার জন্য আমাদের সংবিধান যে বিষয়গুলো উল্লেখ করে গেছে, এগুলো সরাসরিভাবে মুছে না দিয়ে ঘুরিয়ে বিচারকের আসনে কারা বসবে, তাদের পছন্দের লোক না হলে পর ফাইল ফেলে রাখছে মাসের পর মাস, বছরের পর বছর, এটাকেও বগল দেওয়া করার চেষ্টা করছে। এই শ্রেণী বিভক্ত সমাজে রাষ্ট্র যখন শোষকদের হাতে থাকে, সেখানে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষা সংস্কৃতি কোনোটাই নিরপেক্ষ হয় না। এবং আমরা দেখছি আমাদের যে বিচার ব্যবস্থা, পার্টিকুলারলি যদি বলি, মানে সুপ্রিম কোর্ট একের পর এক যে সিদ্ধান্ত তারা নিচ্ছে, মাঝে মাঝে একটা দুটা এদিক সেদিক এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যাতে গিয়ে শাসকদের শ্রেণী স্বার্থের বিরুদ্ধে এটা কোনো বড় ধরনের আঘাত না, এরকম জায়গায় নিয়ে একটু সুনাম করাবার চেষ্টা করছে। কিন্তু মৌলিক প্রশ্নে তারা কি একটার উপর একটা সিদ্ধান্ত নিচ্ছে। আজকে যদি পড়েন পত্রিকা পাবেন, অন্য পত্রিকা হয়তো ছাপা হয়নি, দেশের কথা পড়বেন যে 370 যারা বাতিল করলো। 1-1.5 বছর আগেও যিনি সুপ্রিম কোর্টের অন্যতম বিচারক, সাংবাদিকদের প্রশ্নের জবাব বলছে এটা ভুল হয়েছে, এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে। এবং এরকম প্রাক্তন বিচারকরা, স্বনামধন্য বিচারকরা, তারা ওই সমস্ত কথাবার্তা বলতে শুরু করেছেন। সব পত্রিকা এগুলো ছাপে দেখা যায়। সেই সময়তে গণমুক্তি পরিষদ বা জনশিক্ষা আন্দোলন যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে এবং এগুলো কার্যকরী করার জন্য যেরকম ভূমিকা নিয়েছে, আপনারা জানেন সেই 48-এর মে মাসে গণমুক্তি পরিষদ তৈরি হবার পর জনশিক্ষা আন্দোলনের চেতনায় তখনও ত্রিপুরাজ্যের আনুষ্ঠানিক ভারত মুক্তি হয়নি, কিন্তু ভারতবর্ষের সাথে যোগদান করবে, ভারত স্বাধীন হয়েছে, সব ঠিকঠাক। এটা 49-এর 15 অক্টোবরে গিয়ে হয়েছে। তার 1 বছর আগে মে মাসে গণমুক্তি পরিষদ গঠিত হওয়ার পর অগাস্ট মাসের 15 তারিখ 1948 ইংরেজি, কয় মাস? মে, জুন, জুলাই, অগাস্ট, মাত্র 4 মাস। এই আগরতলা শহরে, রাজধানীতে
গণমুক্তি পরিষদ প্রতিষ্ঠার পর প্রথম প্রকাশ্য আবির্ভাব। 10,000 মানুষ সেদিন সেই মিছিলে হেঁটেছিল তৎকালীন রাজন্য শাসন বা বকলমে কংগ্রেস শাসনের সমস্ত রক্তচক্ষু, হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং যেটাকে আমরা এই সময়তে বলি আমাদের রাজনৈতিক ভাষ্যে ইংরেজিতে ইন্টিমিডেশন, অর্থাৎ গণমুক্তি পরিষদের মিছিলে গেলে পরে তার যা কিছু মানে যে কোনো কিছু হতে পারে। আজকের দিনের যে সমস্ত সংগঠন আবির্ভাব হয়েছে বা আবির্ভূত হয়েছে পরবর্তী সময়গুলোতে, আজকের দিনের এই তথাকথিত যারা উইকের কথা বলে থানসা, যারা ত্রিপুরাসা বা ত্রিপুরার উন্নয়নের কথা বলে, সেরকম শক্তি যদি তখন তাদের থাকতো বা কারো সেরকম যে জোগাড় করতে পারতেন, কি স্লোগান তুলত? 1948-এ আগরতলা বুকে 10,000 লোকের জমায়েত মানেটা কি? ওই সময়তে ত্রিপুরার যে ট্রাইবাল পপুলেশন খুব বেশি হলে পরে 3 লাখ হবে। তার মানে প্রতি 30 জন ত্রিপুরা যে ট্রাইবালের মধ্যে একজনকে এই জনশিক্ষা আন্দোলনের চেতনা এবং গণমুক্তি পরিষদ আগরতলাতে হাজির করেছে। তখন গাড়ি নেই, ঘোড়া নেই, হোটেল নেই, বা হোটেল থাকলেও পয়সা নেই যে খাওয়ার। আজকের দিনের যদি কোনো সংগঠন যেভাবে শক্তি প্রদর্শন করে, 10,000 লোক নিয়ে যদি সেদিন আগরতলাতে সেরকম সংগঠনগুলো আসতো, স্লোগান কি হতো? চলো উজ্জয়ন্ত প্রসাদ দখল করো, রাজা নেই, এই খালি সিংহাসন দখল করো, স্বাধীন ত্রিপুরা ঘোষণা দিয়ে দাও। গণমুক্তি পরিষদ সেই স্লোগান তুলেনি। স্লোগান কি ছিল? স্লোগান ছিল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। জনগণের ভোটে সরকার স্থাপন করতে হবে। আর দেশভাগের পর কুমিল্লা নোয়াখালী রায়টের পরে তখন ইতিমধ্যেই ত্রিপুরা যে উদ্বাস্তের স্রোত শুরু হয়েছে, এখানে যত্রতত্র খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে, অমানবিক পরিস্থিতি। সেই গণমুক্তি পরিষদ দাবি তুলেছে এই উদ্বাস্তুদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য শত উদ্যোগ গ্রহণ করো। এরকম তাদের একটা শব্দ, একটা দাবি মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা, ট্রাইবেলের সংগঠন ঠিক, কিন্তু তার মধ্যে কোনো ধরনের উপজাতি সর্বস্ব বা ট্রাইবেলিজম, শুধু ট্রাইবেলদের জন্য এরকম কোনো দাবি নেই।